হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জেইটে। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অধ্যায় বা একটি নতুন গল্প শুরু করতে যাচ্ছি। তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 22তম গদ্য একটি তুলসী গাছের কাহিনী, যে গল্পটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও তাদের পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলায়। তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ। পিতার পেশাগত কারণে কলকাতা ও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে তার শৈশবকাল ও শিক্ষাজীবন অতিবাহিত হয়। বন্ধুরা, এরপর তার কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। দেশে বিদেশে সরকারের বিভিন্ন উচ্চতর পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, জীবন সন্ধানী ও সমাজ সচেতন সৈয়দ ওয়ালিউল্লাহর রচনায় উজ্জ্বল রূপে প্রতিফলিত হয়েছে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, মূল্যবোধের অবক্ষয়, মানব মনের অন্তর্দ্বন্দ্ব প্রভৃতি। এছাড়া তিনি বাংলাদেশের কথাশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন। বন্ধুরা, লাল সালু, চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প, যেগুলো হচ্ছে তার গল্পগ্রন্থ। তারপর বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ এগুলো হচ্ছে তার নাটক। তাছাড়া সাহিত্যে অবদানের জন্য তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং মরণোত্তর 21 পদক পেয়েছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল একটি তুলসী গাছের কাহিনী গল্পের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহর পরিচিতি সম্পর্কে। চলো এবার তাহলে গল্পটি শুরু করা যাক। এখানে লেখক বলেছেন, ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটির পরেই বাড়িটা, দোতলা, উঁচু এবং প্রকাণ্ড বাড়ি, তবে রাস্তা থেকে সরাসরি দণ্ডায়মান। এদেশে ফুটপাত নাই বলে বাড়িটারও একটু জমি ছাড়ার ভদ্রতার বালাই নাই। তবে সেটা কিন্তু বাইরের চেহারা, কারণ পেছনে অনেক জায়গা। প্রথমত প্রশস্ত উঠোন, তারপর পায়খানা গোসলখানার পরে আম, জাম, কাঁঠাল গাছে ভরা জঙ্গলের মতো জায়গা। সেখানে কড়া সূর্যালোকে ও সূর্যাস্তের স্নান অন্ধকার এবং আগাছা আবৃত মাটিতে ভ্যাপসা গন্ধ। বন্ধুরা, এখানে কংক্রিটের পুল বলতে চুন, বালি, সিমেন্ট ও চুনা পাথরের মিশ্রণে তৈরি পাকা সেতু বোঝানো হয়েছে। এরপর বলা হয়েছে, অত জায়গা যখন, তখন সামনে কিছু ছেড়ে একটা বাগান করলে কি দোষ হতো? বন্ধুরা, সেই কথাই এরা ভাবে, বিশেষ করে মতিন। তার বাগানের বড় শখ, যদিও আজ পর্যন্ত তা কল্পনাতেই পুষ্পিত হয়েছে। সে ভাবে একটু জমি পেলে সে নিজের বাগানের মতো করে নিত। যত্ন করে লাগাতো মৌসুমি ফুল, গন্ধরাজ, বকুল, হাসনাহেনা, এমনকি 2-4টে গোলাপও। তারপর সন্ধ্যার পর আপিস ফিরে যেখানে বসত, একটু আরাম করে বসবার জন্য হালকা বেতের চেয়ার বা ক্যানভাসের ডেক চেয়ারই কিনে নিত। তারপর গা ঢেলে বসে গল্পগুজব করত। এখানে ডেক চেয়ার বলতে বোঝায় ঘরের বাইরে ব্যবহারের জন্য কাঠ বা ধাতুর কাঠামোর উপর ক্যানভাস দিয়ে তৈরি সংকোচনযোগ্য আসন। তারপর বলা হয়েছে, আমজাদের হুকোর অভ্যাস। বাগানের সম্মান বজায় রেখে সে না হয় একটা মানানছই নলওয়ালা সুদৃশ্য গুড়গুড়ি কিনে নিত। এদিকে কাদের গল্প প্রেমিক, ফুরফুরে হাওয়ায় তার কণ্ঠ কাহিনীময় হয়ে উঠত, কিংবা পুষ্প সৌরভে মদির জ্যোৎস্না রাতে গল্প না করলেই বা কি এসে যেত। এমনিতে চোখ বুজে বসেই নীরবে সান্ধ্যকালীন স্নিগ্ধতা উপভোগ করত তারা। বন্ধুরা, এখানে ক্যানভাস বলতে বোঝায় মজবুত মোটা কাপড় বিশেষ।
তারপর গুড়গুড়ি অর্থ হলো আলবোলা বা ফরাসি বা নলযুক্ত হুঁকা, এবং মদির অর্থ হচ্ছে মত্ততা জাগায় বা সৃষ্টি করে এমন। এরপর লেখক বলেছেন, আপিস থেকে শ্রান্ত হয়ে ফিরে প্রায় রাস্তা থেকে চড়তে থাকা দোতলায় যাওয়ার সিঁড়ি ভাঙতে ভাঙতে মতিনের মনে জাগে এসব কথা। বাড়িটা তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তা নয়। দেশভঙ্গের হুজুগে এই শহরে এসে তারা যেমন তেমন একটা ডেরার সন্ধানে উদয়াস্ত ঘুরছে। তখন একদিন দেখতে পায় বাড়িটা। বন্ধুরা, এখানে দেশভঙ্গের হুজুগে অর্থ হচ্ছে 1947 সালে ভারত বিভাগের আবেগবশত, এবং ডেরা শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী বাসস্থান বা আস্তানা। তারপর বলা হয়েছে সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই এবং তার মালিক দেশ পলাতক। পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হলো না, কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয়ে উপস্থিত হয়। সে ভয় কাটতে দেরি হয় না। সেদিন সন্ধ্যায় তারা সদল বলে এসে দরজার তালা ভেঙে রই রই আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না। বন্ধুরা, কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায়, তা বিজয়ের উল্লাসে নিমেষে তুলোধুনো হয়ে উড়ে যায়। পরদিন শহরে খবরটা ছড়িয়ে পড়লে অনাশ্রিতদের আগমন শুরু হয়। মাথার ওপর একটা ছাদ পাবার আশায় তারা দলে দলে আসে। বিজয়ের উল্লাসটা ঢেকে এরা বলে, কি দেখছেন? জায়গা নাই কোথাও, সব ঘরেই বিছানা পড়েছে। এই যে ছোট ঘরটি, তাতেও 4-4টে বিছানা পড়েছে। এখন তো শুধু বিছানা মাত্র, পরে 6 ফুট বাই 2.5 ফুট 4টি চৌকি এবং 2-1টা চেয়ার টেবিল এলে পা ফেলার জায়গা থাকবে না। বন্ধুরা, আজ তাহলে গল্পের এই পর্যন্তই থাক। আশা করছি পুরো গল্পটি জানার পর গল্পটি তোমাদের বেশ ভালো লাগবে। তাই এই গল্পের পরের অংশ নিয়ে আমরা আবার হাজির হব পরের এপিসোডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জেটের সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন, যদিও তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলায়। সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো। বহিপীর, তরঙ্গভঙ্গ এবং সুরঙ্গ হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক। ক্যানভাস হচ্ছে মজবুত মোটা কাপড় বিশেষ। ডেক চেয়ার বলতে বোঝায় ঘরের বাইরে ব্যবহারের জন্য কাঠ বা ধাতুর কাঠামোর উপর ক্যানভাস দিয়ে তৈরি সংকোচনযোগ্য আসন। ডেরা শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী বাসস্থান বা আস্তানা।